সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নতুন বছরে গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকে আমরা শুরুতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংঘর্ষ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্ন হতে পারে, আবার অনেক সময় জ্ঞানমূলক সংজ্ঞা হিসাবে বা অনুধাবনমূলক প্রশ্ন এই জায়গা থেকে আসে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সংঘর্ষ কি জিনিস, সংঘর্ষ কাকে বলে বলো দেখি তোমরা। নিজেরা যতটুকু জানো সেখান থেকে কি বলতে পারো, সংঘর্ষের সংজ্ঞা কি হতে পারে বলো। সংঘর্ষ কাকে বলে, কে পারবে? গতিশীল বস্তু পরস্পরের সাথে ধাক্কা হ্যাঁ, বলবা যে বিপরীত দিকে স্যার, পরস্পরের হ্যাঁ, সাথে বিপরীত দিকে বলবা যে সংস্পর্শ। দুই বা ততোধিক বস্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে যদি পরস্পরকে ধাক্কা দেয় তাহলে এই ঘটনাটিকে বলা হয় সংঘর্ষ। ধাক্কা যেটা হচ্ছে সেটাই সংঘর্ষ। তাহলে ধাক্কার ফলে এদের কি হবে, এদের গতিপথ বা গতি কি হবে, পরিবর্তন হবে। তাহলে দুটি বস্তু, শুধু দুটি না অনেকগুলো বস্তু হতে পারে, বা দুই বা ততোধিক বস্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে যদি পরস্পরকে ধাক্কা দেয় তাহলে উক্ত ঘটনাটিকে বলা হয় সংঘর্ষ। কি বললাম বলো তো সংঘর্ষের সংজ্ঞাটা? 1 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়। তাহলে সংঘর্ষের সংজ্ঞা কি লিখবে বলো? স্যার দুই বা ততোধিক স্যার গতিশীল বস্তু যদি স্যার স্যার ক্ষুদ্র সময় ব্যবধানে যদি স্যার নিজেদের মধ্যে ধাক্কা দেয় তাহলে সেটাকে সংঘর্ষ বলা হয় স্যার। সংঘর্ষ বলা হয়, ভেরি গুড। এই সংজ্ঞাটাই পরীক্ষা আসলে দিয়ে দিবে। এখন সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন দেখো এই স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, এই সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে 1 মার্কের জন্য জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। এখন দেখো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এখানে দুটা পয়েন্ট লেখা আছে, বলো তো এই দুটা পয়েন্ট কি মিন করছে, একটু বলো, যে পারো সে বলো। দেখো তোমরা নিজেরাই পড়া এখান থেকে বের করতে পারছো কিনা একটু আমি দেখি। যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে দেখো এখানে কি লেখা আছে, দেখো M1U1 প্লাস M2U1 প্লাস ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এটার মানে কি বলো তো? এটা কি? স্যার এটা ভরবেগ স্যার একই সংঘর্ষের থাকবে আগে স্যার। এবং পরে ভরবেগের পরিবর্তন সমান থাকে স্যার, হ্যাঁ, ধ্রুব থাকে। সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ সমান, তার মানে কি ভরবেগের সংরক্ষণ যে সূত্রটা সেটা মেনে চলে স্থিতিস্থাপক সংঘর্ষ। আর 2 নাম্বার যে কন্ডিশন সেটা কি লেখা আছে বলো? 2 নাম্বার কন্ডিশন স্যার হচ্ছে গতিশক্তি স্যার একই থাকে স্যার। গতি শক্তি সংঘর্ষের আগে এবং পরে। একই থাকে স্যার। হ্যাঁ, গতিশক্তি মানে সংঘর্ষের আগের গতিশক্তি আর সংঘর্ষের পরের গতিশক্তি কি থাকবে, পরস্পর সমান থাকবে। তার মানে কি, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞায় কি লিখবে? লিখবে যে যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে, যে সংঘর্ষে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে তাকেই বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। তার মানে সংঘর্ষের পরে যদি তোমার ভরবেগ, আগের ভরবেগ আর পরের ভরবেগ যদি সমান হয় এবং সংঘর্ষের আগের যে গতিশক্তি, এই যে হাফ M1U1 স্কোয়ার প্লাস হাফ M2U2 স্কোয়ার, এটা হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি। আর ইকুয়াল টু পরে যেটা লেখা আছে সেটা হচ্ছে সংঘর্ষের পরের গতিশক্তি। তো সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি যদি সমান হয় এবং ভরবেগের সংরক্ষণ সূত্র যদি পালিত হয় তাহলে সেই সংঘর্ষের নামই হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি লেখা আছে একটু দেখো, নিজেরা বলো। 1 নাম্বার কন্ডিশন আর উপরের 1 নাম্বার কন্ডিশন সেম। তার মানে জি অস্থিতিস্থাপক স্যার। সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকবে, বাট নিচে দেখো 2 নাম্বার শর্তটা কি লেখা হয়েছে এখানে, নট ইকুয়াল টু লেখা আছে, নট ইকুয়াল টু। তো নট ইকুয়াল টু মানে কি বলো? তাহলে তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি কি সমান নয়? তো সংঘর্ষের আগের জি স্যার। গতিশক্তি আর পরের গতিশক্তি সমান যদি না হয় কিন্তু ভরবেগ কিন্তু সংরক্ষিত আছে, তাহলে যে সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না সেই সংঘর্ষকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। পৃথিবীর প্রায় সমস্ত সংঘর্ষই অস্থিতিস্থাপক। বাস্তবে আদর্শ স্থিতিস্থাপক সংঘর্ষ নাই বললেই চলে, তবে কিছু কিছু সংঘর্ষকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা বিবেচনা করি, সেটা আমি পরে একটু আলোচনা করছি। তাহলে পৃথিবীর সমস্ত সংঘর্ষকে আমরা কি সংঘর্ষ বলবো? অস্থিতিস্থাপক সংঘর্ষ। কেন বলবো? কারণটা হচ্ছে যে এই যে ধরো তোমরা দুটা বস্তুকে যদি গড়িয়ে দিয়ে একে অপরকে সংঘর্ষে লিপ্ত করাও, তাহলে দুটা বস্তু যখন একে অপরকে ধাক্কা দিবে তখন কি তৈরি হবে? একটা শব্দ তৈরি হয় না, বলো তো? জি স্যার। তো এখন বলো, দুইটা বস্তুকে গড়িয়ে দিয়েছো তুমি, তাহলে ইনিশিয়ালি তারা কি শক্তি নিয়ে তারা গতিশীল ছিল? গতিশক্তি নিয়ে গতিশীল ছিল। যান্ত্রিক জি শক্তি, স্যার। জি স্যার। গতিশক্তি কিন্তু যান্ত্রিক শক্তির একটা রূপ। যান্ত্রিক শক্তির দুইটা রূপ, একটা হচ্ছে গতিশক্তি আর একটা বিভব শক্তি। তো দুটা বস্তুকে যখন তুমি গড়িয়ে দিয়েছো
আনুভূমিক তলের উপরে যখন গড়িয়ে দিয়েছো তখন তারা কি শক্তি নিয়ে গতিশীল ছিল? যান্ত্রিক শক্তি তথা গতিশক্তি নিয়ে গতিশীল ছিল। আচ্ছা, এখন যখন সংঘর্ষে লিপ্ত হলো, তো সংঘর্ষে লিপ্ত হলে কি শুনতে পাও তোমরা? বলো কি কি ঘটনা ঘটতে পারে, একটু বলো দেখি। সংঘর্ষ হলে শব্দ শোনা যাবে। আচ্ছা, জি স্যার। সংঘর্ষের ফলে তোমার তাপ উৎপন্ন হতে পারে। আবার সংঘর্ষটা যদি অনেক অনেক জোরে হয় তাহলে এই তোমার সংঘর্ষের কারণে এখানে আগুনও ধরে যেতে পারে, আলো তৈরি হতে পারে। তার মানে এখন দেখো ইনিশিয়ালি তারা কি শক্তি নিয়ে গতিশীল ছিল বলো? ইনিশিয়ালি তারা গতিশক্তি। যান্ত্রিক শক্তি বা শুধু গতিশক্তি নিয়ে গতিশীল ছিল, গতিশক্তি ছিল। কিন্তু যখন সংঘর্ষটা হলো তখন সংঘর্ষের ফলে কিছু শব্দ শক্তিতে রূপান্তর হলো, গতিশক্তির কিছু শক্তি। এরপরে কিছু শক্তি তাপে রূপান্তর হতে পারে, আবার কিছু শক্তি কিন্তু আলোতে রূপান্তর হতে পারে যদি আলো স্ফুলিঙ্গ দেখা যায়, তাই না? তাহলে এখন বলতো সংঘর্ষের পরে যে গতিশক্তি, এই বস্তুটা সংঘর্ষের পরেও গতিশীল থাকতে পারে বা স্থিরও হতে পারে। তো দুইটা বস্তু যে স্থির হবে এমনটা না, অনেক ঘটনা ঘটতে পারে, সেটা নির্ভর করবে বেগের উপরে এবং ভরের উপরে। কিন্তু এই যে তোমার ইনিশিয়ালি যে গতিশক্তিটা ছিল, এই গতিশক্তিটা কোন কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এখন বলো? কিছু শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে, তাপ শক্তিতে, কিছু তাপে রূপান্তর হচ্ছে। আলোটা আমরা বাদই দিয়ে দিলাম, আলো হয়তো স্পেশাল কেস, আলোক শক্তিতে রূপান্তর হতে পারে। তাহলে বলতো আমরা শক্তি নিত্যতা সূত্র থেকে কি জানি? শক্তির সৃষ্টি নাই অথবা বিনাশও নেই, শক্তি শুধু একটা রূপ, একাধিক রূপে কি হয়? রূপান্তরিত হয়, তাই না? হ্যাঁ, রূপান্তরিত হয়, শক্তির রূপ শুধু পরিবর্তন হয়। তাহলে এই যে ইনিশিয়াল যে গতিশক্তিটা ছিল, সেই গতিশক্তিটা কাতে রূপান্তরিত হচ্ছে এখন? কিছু শব্দ শক্তিতে রূপান্তর হলো, কিছু তাপ বা আলোক শক্তিতে রূপান্তর হচ্ছে। ফলে সংঘর্ষের পরে কি আর ওই গতিশক্তিটা ফেরত পাওয়া যাবে বলতো? না স্যার। কিছু শক্তি শব্দে রূপান্তর হয়ে গেছে, তাপে রূপান্তর হয়ে গেল, শক্তিতে রূপান্তর হয়ে গেল তোমার ইনিশিয়াল যে গতিশক্তি ছিল। ফলে সংঘর্ষের পরে আর সেই গতিশক্তি কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য এখানে দেখো নট ইকুয়াল টু লেখা হয়েছে, এখানে নট ইকুয়াল টু লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে অস্থিতিস্থাবক সংঘর্ষের সংজ্ঞা হলো যে সংঘর্ষে তোমার ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না, তাকেই বলা হয় অস্থিতিস্থাবক সংঘর্ষ। ক্লিয়ার হয়েছে কিনা সংজ্ঞা ক্লিয়ার কিনা? জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে 1 মার্কের জন্য আসলে লিখতে পারবে কিনা এটা আমাকে বলো। সংঘর্ষ কাকে বলে, স্থিতিস্থাবক সংঘর্ষ কাকে বলে? এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। স্থিতিস্থাবক সংঘর্ষ ও অস্থিতিস্থাবক সংঘর্ষের মধ্যে পার্থক্য লিখো। তাহলে কি লিখবে বলো? সংজ্ঞাটাই পার্থক্য। স্থিতিস্থাবক আর অস্থিতিস্থাবক সংঘর্ষের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটাই হচ্ছে পার্থক্য। আর মিল কি আছে বলো তো? এই দুটো সংঘর্ষের মধ্যে সিমিলারিটি কি বলো? স্যার ভরবেগ একই থাকবে স্যার, ভরবেগ একই থাকবে। হ্যাঁ, ভরবেগ সেম থাকবে, কিন্তু গতিশক্তি। তাহলে সংঘর্ষ স্থিতিস্থাবক না অস্থিতিস্থাবক সেটা কি দিয়ে নির্ধারণ করবে বলো? স্যার গতিশক্তি দ্বারা, গতিশক্তি পরিবর্তিত হলে স্যার। হ্যাঁ, গতিশক্তি দিয়ে তোমার এটা নির্ণয় করতে হবে। তো গতিশক্তি সমান হলে বলবে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর গতিশক্তি যদি ইকুয়াল না হয় তাহলে সেটাকে তোমরা বলবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এগুলো দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে, এগুলো এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে হবে। কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো এসছে, আমরা আজকে অঙ্কে যাব না, আজকে কিছু জিনিস করিয়ে তোমাদের আগের কিছু পড়া থেকে কিছু প্রশ্ন করবো আমি তোমাদের। তাহলে তোমার এই গতিশক্তি দিয়ে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে সেটা নির্ধারিত হবে। গতিশক্তি সমান হলে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, আর গতিশক্তি সমান না হলে সেটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, ক্লিয়ার হয়েছে সবাই? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার উভয় ক্ষেত্রেই ভরবেগ অপরিবর্তিত কেন থাকে? হ্যাঁ, ভরবেগের এখানে কোনো পরিবর্তন হয় না, বেগের পরিবর্তন হয়, ফলে ভরবেগের এখানে কোনো পরিবর্তন হয় না, ভরবেগ সেম থাকবে। এটা সংজ্ঞাই হচ্ছে তোমার দুইটা সংঘর্ষে তোমার ভরবেগের কোনো পরিবর্তন হয় না, কিন্তু বেগের পরিবর্তন হয়। বেগের পরিবর্তন হওয়ার কারণে আগের ভরবেগ আর পরে ভরবেগ সমান থাকে, কিন্তু সংঘর্ষের পরে গতিশক্তি কেন সমান থাকতেছে না, এটাই হচ্ছে মূল জিনিস। গতিশক্তি সমান থাকতেছে না এই জন্য যে তোমার এখানে সংঘর্ষের পরে বেগের পরিবর্তন হচ্ছে, ফলে ভরবেগ সংরক্ষিত থাকছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকছে না। কেন? তার মূল কারণটাই হচ্ছে যে সংঘর্ষের ফলে তোমার কিছু শব্দ শব্দ শক্তিতে রূপান্তর হচ্ছে, এবং কিছু শক্তি আবার তাপে রূপান্তর হচ্ছে, আবার কিছু শক্তি আলোতে রূপান্তর হতে পারে। এই জন্য তোমার গতিশক্তিটা সংরক্ষিত থাকছে না। এই হচ্ছে মোটামুটি স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ এবং তাদের মধ্যে পার্থক্য। আচ্ছা, এবারে বলো তো আমরা যদি এখান থেকে এই একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে দেখো গুরুত্বপূর্ণ একটা জিনিসের যদি আমরা একটু পড়তে চাই, খুবই সহজ জিনিস, সেটা হচ্ছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ।
বলা আছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তো একমাত্রিক মানে কি আসলে? ওয়ান ডাইমেনশনাল, যে দুটা বস্তু একই রেখা বরাবর গতিশীল হয়ে। ভিডিও অফ করো মুজাহিদুল ইসলাম আপন, ভিডিও অফ করো, ভিডিও অন করতে হবে না, ভিডিও অফ করে রাখো। আচ্ছা, এখন এখানে দুটা বস্তু নেওয়া হয়েছে, দেখো দুটা বস্তু যদি একই দিকে গতিশীল হয়ে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সেই সংঘর্ষকে বলা হয় তোমার একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। এবং স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হবে? তাহলে নিশ্চয়ই তোমার সংঘর্ষের আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি তোমার কি থাকবে? সেম থাকবে। আচ্ছা, তো আমরা এখন এখানে দুটা বস্তু বিবেচনা করে নিয়েছি। ধরো একটা বস্তুর নাম দিয়েছি আমরা এ, আর একটা বস্তুকে আমরা নামকরণ করছি বি। আচ্ছা, তো দুইটা বস্তুর কি থাকবে? ভর থাকবে। তো দুইটা বস্তু কি বেগে গতিশীল সেইগুলো আমরা ধরে নিয়েছি, যে প্রথম বস্তুটা u1 বেগে গতিশীল, তার বেগ ভর হচ্ছে তোমার এই যে m1 ধরে নেওয়া হচ্ছে নিচে দেখো। আর দ্বিতীয় বস্তুটা u2 বেগে গতিশীল এবং তার ভরকে নামকরণ করা হয়েছে তোমার m2। ঠিক আছে, তাহলে তাদের ইনিশিয়াল বেগ হচ্ছে u1 u2 আর ভর হচ্ছে m1 m2। আচ্ছা, এখন এই দুইটা বস্তু সংঘর্ষের পরে দেখো কি বেগে গতিশীল হয়েছে। এই বস্তুটা v1 বেগে আর বি বস্তুটা হচ্ছে v2 বেগে। এটা u2 লিখেছে, এটা v2 হবে। হ্যাঁ, এটা বইতে প্রিন্টিং মিস্টেক আছে, এটা বই থেকে নিয়েছি আমি, এটা হবে u2, u2 না v2 হবে। ক্লিয়ার হয়েছে সবাই? সংঘর্ষের পরে এ বস্তুর বেগ হবে v1 আর বি বস্তুর বেগ হবে v2। ক্লিয়ার সবাই? শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই সংঘর্ষটা কি সংঘর্ষ? আমরা শুরুতে কি টপিকটা নামকরণ করেছি, কি হেডলাইন নাম দিয়েছি কি আমরা? স্থিতিস্থাপক স্যার সংঘর্ষ, তাই না? একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ স্যার। হ্যাঁ, আর একমাত্রিক কেন বলা হচ্ছে বলতো? যে সংঘর্ষের পরেও তারা একই দিকে স্যার গতিশীল থাকবে, সেম ডিরেকশনে গতিশীল থাকবে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে একমাত্রিক। আর যদি বিভিন্ন দিকে গতিশীল হয়ে যায় তাহলে সেটা কিন্তু তোমার দ্বিমাত্রিক হয়ে যাবে। তো দ্বিমাত্রিকটা আমরা এখানে আপাতত বিবেচনা করছি না, আমরা একমাত্রিকটা নিয়ে একটু কথা বলবো এখানে। আচ্ছা, এখন বলো তো, এটা যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক উভয় ক্ষেত্রে ভরবেগটা কি থাকে? সংরক্ষিত থাকে। তাহলে এই যে দেখো m1 u1 প্লাস m2 u2 সংঘর্ষের আগের ভরবেগ, দ্যাট ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2 সংঘর্ষের পরের ভরবেগ সমান হবে। আচ্ছা, এখান থেকে যে দ্বিতীয় লাইনটা লেখা হয়েছে কিভাবে লেখা হলো একটু বলো তো? m1 v1, দেখো m1 v1 স্যার কে m1 ডানে, v1 টাকে স্যার ডান পাশে আনি স্যার, m1 বিয়োগ v1 কে করবেন। ডানে রেখে m1 e1 কে ডানে আনা হয়েছে, তাহলে সেটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে সেখানে m1 কমন নিলে তোমার এই জিনিসটি তৈরি হবে। ঠিক আছে, এটা তৈরি হবে। একইভাবে m2 টার্মগুলোকে তুমি কোনো একটা পাশে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেখান থেকে m2 কমন নিলে ফাইনালি তোমার এই সমীকরণটা তৈরি হবে। দেখো এই সমীকরণটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে কনফার্ম করো। জি স্যার। আর এটা কোন জায়গা থেকে লেখা হলো? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে লেখা হলো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে অবশ্যই এদের গতিশক্তি কি থাকবে বলো? রেসপন্স সংরক্ষিত করো। সমান থাকবে স্যার, সমান থাকবে। এর গতিশক্তি অবশ্যই সমান থাকবে। তাহলে সেই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো সংঘর্ষের আগের গতিশক্তি হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, আর ইজ ইকুয়াল টু হবে সংঘর্ষের পরের গতিশক্তি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা? এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ বলে গতিশক্তির এখানে ইকুয়াল টু নেওয়া হয়েছে। যেহেতু আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা হেডলাইনে নামকরণ করেছি, তার মানে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা পড়ছি। কোন বস্তু যদি তোমার স্লো গতিতে গতিশীল হয়, মানে বেগের মান যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে এই সংঘর্ষগুলোকে আমরা অনেক সময় স্থিতিস্থাপক সংঘর্ষ বিবেচনা করি। সেক্ষেত্রে মানে বেগ কম থাকার কারণে ধাক্কাটা খুব ধীরে হবে, মানে প্রযুক্ত বলটা খুব কম হবে। ফলে এই ক্ষেত্রে শব্দের পরিমাণ খুবই কম হবে আর সংঘর্ষের পরিমাণ কম হবে, ফলে তাপের পরিমাণও অনেক কম হবে, যেটাকে আমরা নেগলিজেবল যদি আমরা বিবেচনা করি। সেই ক্ষেত্রে আমার সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি একেবারে সেম হবে না। বললামই তো, আদর্শ স্থিতিস্থাপক সংঘর্ষ পাওয়া কিন্তু সম্ভব নয়। কেননা সংঘর্ষ হলে অবশ্যই এখানে শব্দ ধীরে হলেও যদি আমাদের সেটা শোনার বাহিরের রেঞ্জে যদি হয় সেটা আমরা শুনতে পাবো না, কিন্তু তারপরেও কিন্তু কিছু শব্দ তৈরি হয়। তার মানে সেই গতিশক্তির কিছু অংশ কিন্তু অবশ্যই শব্দে রূপান্তরিত হবে। তাপ বা আলোতে রূপান্তর নাও হতে পারে, কিন্তু অবশ্যই কিন্তু একটা শব্দ হবে। ঠিক আছে, তো আমরা সেজন্য তো বলা হলো যে আদর্শ স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বাস্তবে কিছু নেই। আচ্ছা, এখন দেখো তো এই লাইন থেকে এই গতিশক্তির এই কন্ডিশন থেকে পরের লাইনে কি লেখা হচ্ছে একটু বলো তো? বলো পরের লাইনে কি করেছে, কি করা হয়েছে এটা আমাকে বলো, তোমরা রেসপন্স করো, এটা ম্যাথমেটিক্স। পরের লাইনে কি করেছি আমরা? এখানে দেখো উভয় পক্ষ থেকে হাফ, এখানে স্যার ওই হাফ বাদ পাশে হাফ গেছে স্যার, কমন আর নিয়েছে। ওগুলাকে স্যার বাম পাশে আর এনেছি স্যার। হ্যাঁ, আর ডান দিকেও হাফ কমন নেওয়া হলো। ঠিক আছে, হাফ কমন নিয়ে উভয় পক্ষ থেকে হাফ,
ক্যান্সেল করে দেওয়া হলো। আচ্ছা, এরপরে কি করা হচ্ছে দেখো, পরের লাইনটা কি করেছে একটু বলো, রেসপন্স করো তোমরা। পরের লাইনে কি করা হচ্ছে একটু বলো। M1 M2 কমন নেওয়া স্যার হচ্ছে। হ্যাঁ, M1 যে টার্ম স্যার গুলো আছে, M1 টার্ম গুলোকে বামে আনা হয়েছে, মানে সাইড চেঞ্জ করা হচ্ছে, ঠিক আছে। আর M2 টার্ম গুলোকে ডান পাশে তোমার সাইড চেঞ্জ করা হলো, করে কমন নেওয়া হয়েছে। ওই যে আগের অঙ্কটার মতো, এই যে ভরবেগের সংরক্ষণ সূত্রে যে কাজটা করা হয়েছিল, সেম কাজটাই তোমার গতিশক্তিতে করা হচ্ছে। দেখো সবাই বুঝতে পেরেছে কিনা এটা আমাকে কনফার্ম করো। জি স্যার আচ্ছা, এর বুঝতে পরের পারছি লাইনে স্যার। কি লেখা হয়েছে বলো, থার্ড নাম্বার লাইনে কি লেখা হচ্ছে দেখো। স্যার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র ব্যবহার করা হয়েছে, বি সূত্র প্লাস ইউ অ্যাপ্লাই করা ইন্টু হয়েছে, বি মাইনাস ইউ a plus b into a প্লাস বি। minus b। তো সেই সূত্রটা অ্যাপ্লাই করে এটাকে সমীকরণ নাম্বার 2 দেওয়া হলো। দেখো সমীকরণ নাম্বার 1 আর 2 এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা এটা আমাকে বলো। ইজি ক্যালকুলেশন এইগুলো, ম্যাথমেটিক্স। আচ্ছা, এবারে কি করা হচ্ছে দেখো, এখানে দেখো সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে, আচ্ছা সমীকরণ 2 কে যদি আমরা সমীকরণ 1 দ্বারা ভাগ করি, তাহলে দেখো কোন টার্মটা কাটাকাটি হচ্ছে। দেখো তোমরা একটু নিজেরা ক্যালকুলেশনটা করো। দেখো M1 M1 কাটাকাটি হবে, স্যার এম কাটা যাচ্ছে এম না M1 আর বি M1, বাম ওয়ান। পাশে M1 M1 জি কাটাকাটি স্যার। হবে, আর ডান পাশে M2 আর নিচের M2 কাটাকাটি হবে, ঠিক আছে। আর এখানে 1 নং সমীকরণে V1 মাইনাস E1 আছে, আর 2 নং সমীকরণে আমরা এখানে দেখতে পাচ্ছি V1 প্লাস E1 হোল ইনটু V1 মাইনাস E1। তাহলে ওই যে মাইনাস টার্মটা কাটাকাটি হচ্ছে, তাহলে প্লাস টার্মটা এখানে থেকে যাচ্ছে। ওকে, একইভাবে ডান দিকেও সেম জিনিস, U2 প্লাস V2 থেকে যাচ্ছে, এটা থাকবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার বুঝতে আচ্ছা, পারছি। এরপরে দেখো এটা সমীকরণ নাম্বার 3, এটাকে সমীকরণ নাম্বার 3 দেওয়া হচ্ছে। এগুলো সমীকরণ নাম্বারিং করা হচ্ছে কেননা আমাদের টার্গেট হচ্ছে সংঘর্ষের পরে, এটা যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ, তো সংঘর্ষের পরে তোমার দুইটা বস্তুর বেগ কত হবে সেই বেগটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। এখন আমরা দেখো সমীকরণ 3 থেকে আমরা কি বের করে নিচ্ছি, দেখো ভিটুর মানটা বের করা হচ্ছে সমীকরণ 3 থেকে, এই যে উপরের সমীকরণ থেকে। বলো এখান থেকে যদি আমরা ভিটু সমান বের করি তাহলে কি লেখা যায় বলো। ভিটু সমান আমরা লিখতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে ইউ1 আর এই ইউ2টা বাম পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে ইউ1 মাইনাস ইউ2, আর এই যে ভি1 তো আগে থেকে ওখানে ছিল ভি1, এটাকে সমীকরণ নাম্বার 4 দেওয়া হলো। দেখো তো 4 নং সমীকরণটা ক্লিয়ার কিনা। জি স্যার। রেসপন্স করো, হ্যাঁ রেসপন্স করো। আচ্ছা, একইভাবে পরেরটায় আবার কি বের করা হচ্ছে, ও ভি1 ইকুয়াল টু বের করা হচ্ছে সমীকরণ 3 থেকে, কিন্তু তার মানে আমরা 3 থেকে একবার ভি2 বের করলাম আর একবার ভি1 বের করলাম। তাহলে দেখো এই যে ভি1 আর ভি2 যে সমীকরণটা লেখা হলো, সেই সমীকরণটার ব্যাপারে সবাই বুঝতে পেরেছে কিনা এটা আমাকে বলো। সমীকরণ 4 এবং সমীকরণ 5 ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন বাকিটা ক্যালকুলেশন দেখো। এখন এই যে সমীকরণগুলো বের করা হলো সেই জায়গা থেকে ক্যালকুলেশন করা হচ্ছে। কি ক্যালকুলেশন করছি দেখো, দেখো এখানে বলাই আছে সমীকরণ 1 ও 4 হতে। আচ্ছা, সমীকরণ 1 মানে কি, এই যে উপরে যে সমীকরণটা m1 ইনটু v1 মাইনাস e1 দ্যাট ইজ ইকুয়াল টু m2 ইনটু u2 মাইনাস v2, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। তো এখন 1 এর সাথে কার সাথে সম্পর্ক বের করতে চাচ্ছি আমরা, সমীকরণ 1 ও 4 হতে। আচ্ছা, তো 4 এ কি আছে বলো, v2 আছে, তাই না। তাহলে v2 এর মানটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, 1 এ অ্যাপ্লাই করব। তাহলে দেখো 1 এর বাম পাশে কি আছে, m1 হোল ইনটু v1 মাইনাস e1, দেখো এখানে সেটাই লেখা হচ্ছে m1 দ্যাট ইজ হোল ইনটু v1 মাইনাস e1, এটা লেখা হলো। আর ডান দিকে দেখো তোমার 1 নং সমীকরণের এখানে কি আছে, m2 হোল ইনটু u2 মাইনাস v2। তাহলে এখানে দেখো m2 রাখা হলো, আর এখানে কি অ্যাপ্লাই করা হচ্ছে দেখো u2 যেটা আছে সেটাই রেখেছি আমরা। আর এখানে কার মানটা অ্যাপ্লাই করা হয়েছে বলো। স্যার বি1 বি2 এর মান, স্যার বি2 এর মান হ্যাঁ, অ্যাপ্লাই করা হয়েছে স্যার। হ্যাঁ এখানে ভিটুর মান ভিটুর মানটা অ্যাপ্লাই করা হলো। এবারে অ্যাপ্লাই করে এখানে জাস্ট এখানে এই m2 দ্বারা গুণ করা হচ্ছে ডান পাশে, আর বাম পাশে m1 দ্বারা গুণ করা হচ্ছে, ঠিক আছে। তো গুণ করার পরে সাইড চেঞ্জ করে ফাইনালি দেখো আমরা এখানে কি পেয়ে গেলাম, v1 পেয়ে গেলাম। বলো তো এই v1টা কি বলো, এই v1টা কি সংঘর্ষের পরের বেগ না আগের বেগ। চিত্রে আমরা উপরে দেখে এসেছি কি v1টা কার বেগ, সংঘর্ষের আগের না পরের বেগ স্যার। পরের বেগ, পরের বেগ। পরের জি বেগ। স্যার। এবং কোন ক্ষেত্রে এটা বলো, কোন ক্ষেত্রে। স্যার স্থিতিস্থাপক। রাইট, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই বেগ কত হবে সেটা বের করার জন্য আমরা এই সমীকরণটা ইউজ করবো। এটা একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে কিন্তু, ঠিক আছে।
এটা মুখস্থ রাখতে হবে। তাহলে এটা আমরা একটা বেগ বের করলাম, আরেকটা বের করতে হবে। আরেকটা বের করার জন্য যে কাজটি করবে তোমরা, অনেক ভাবে বের করা যায় আরেকটা বের করার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে তুমি এই যে 1 আর 5 নং সমীকরণ ব্যবহার করে বের করতে পারো। ওকে, জি স্যার। আবার জি কিভাবে স্যার। বের করতে, আবার কিভাবে আবার বের করতে, আবার স্যার, স্যার বি1 এর মানটা স্যার ওই যে 1 নং সমীকরণে বসিয়ে দিলেই তো হয় স্যার। হ্যাঁ বললাম তো অনেক ভাবে বের করা যাবে। 1 নং বসালেও হবে, আবার 2 নং এ বসালেও হবে, সরি 4 নং এ বসালেও হবে, 4 নং সমীকরণে বসালে জি হবে। এই স্যার, যে ভি জি টু স্যার, ইকুয়াল 4 টু নং ই ওয়ান। বসালে হবে। হ্যাঁ অনেক ভাবে করা যাবে, অনেক ভাবে। এগুলো তো সমীকরণ সমাধান তো তোমরা পারোই, নিজেরাই পারো, অনেক ভাবে করা যাবে। যে কোনো একটা মান বের করে, ভি1 এর মানটা বের করে অন্য আরেকটা সমীকরণে বসালে তুমি ভি2 পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই ভি2 এর মানটা কত, সমীকরণটা কত, সেটা আমি একটু নিচে দেখাচ্ছি। আহ এই যে দেখো ভি2 এর মানটা ক্যালকুলেশন করে দেখো, ফাইনালি এই রাশিমালাটা তৈরি হচ্ছে। দেখো এই যে 4.43 এই রাশিমালাটা তৈরি হচ্ছে। আর এই যে আমরা যে ভি1 আর ভি2 পেলাম, এটা কখন অঙ্ক করার ক্ষেত্রে কখন আমরা এটা অ্যাপ্লাই করব বলো? সমীকরণটা কিন্তু অনেক বড়, কিন্তু মুখস্থ রাখার রাখার ক্ষেত্রে কিন্তু একটা টেকনিক আছে। দেখো তুমি যখন ভি1 বের করছো জি স্যার, তখন দুটোর মধ্যে উপরে, একটু মিল আছে স্যার। হ্যাঁ কিছুটা মিল আছে, কিন্তু টেকনিক অ্যাপ্লাই করে তোমাকে একটু মনে রাখতে হবে আর কি। আর অঙ্ক করলে, অঙ্ক প্র্যাকটিস করলে সমীকরণ এমনিতে মনে থাকবে, কিন্তু তোমরা তো অঙ্ক প্র্যাকটিস কম করো, যার জন্য তোমরা মনে রাখতে পারো না। আচ্ছা, তো ভি1 ইকুয়াল টু এম1 মাইনাস এম2, এম1 মাইনাস এম2 ডিভাইডেড এম1 প্লাস এম2 হোল ইন্টু ই1। আর এটার ক্ষেত্রে কিন্তু উপরে শুধু এম2 আছে, যখন তুমি ভি1 বের করছো তখন এখানে উপরে এম2 আছে, ঠিক আছে। আর নিচে এম1 প্লাস এম2 প্রথম টার্মে ছিল, দ্বিতীয় টার্মেও আছে। এভাবে মনে রাখতে হবে আর কি। মনে রেখে তোমাকে এই সমীকরণগুলো ব্যবহার করে অঙ্ক করতে হবে। কখন? যখন যদি তোমার সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। আর যদি স্থিতিস্থাপক সংঘর্ষ না হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার এটা এটা দিয়ে অঙ্ক করা যাবে না। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ না হলে সেটা অবশ্যই কি সংঘর্ষ হবে, অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। ঠিক আছে, তাহলে আমরা এই দুটা সমীকরণ ব্যবহার করে সংঘর্ষের পরে বেগ তখনই বের করব যখন আমার এই সংঘর্ষটা কি হবে, স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা সংঘর্ষের যে পরে যে বেগ, শেষ বেগ, সেটা আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে আমরা বের করব। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস একটু আমি তোমাদের মনে করাবো, সেটা দেখো। স্যার, হ্যাঁ বলো। স্যার গতিবিদ্যায় স্যার কয়েকটা লেকচারে স্যার পিডিএফ গুলা স্যার ওই গুগল থেকে মানে আমাদের ওয়েবসাইট থেকে স্যার ডিলিট করা হয়েছে স্যার, ওগুলা দিয়ে পাই না স্যার। এরকম তো ডাউনলোডে হওয়ার ক্লিক কথা না। করলে স্যার, স্যার ডাউনলোডে ক্লিক করলে লেখা আসে যে ওনার কর্তৃক এটা ডিলিট করা হয়েছে। সেটা দেখাচ্ছে না। জি স্যার। আচ্ছা, আমি ওটা চেক করে দেখবো। হ্যাঁ, আমি বাসায় গিয়ে, আমি একটু বাইরে আছি তো, বাসায় গিয়ে ওইগুলো সব চেক করে দেখবো। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, এখন এই জায়গা থেকে বলো, এই যে ভি1 ইকুয়াল টু এই সমীকরণটা পেলাম, ভি2 ইকুয়াল টু এই সমীকরণটা আমরা পেলাম, ঠিক আছে। এখন দেখো এই ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন আছে, অনেক কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা যায়। দেখো প্রথম যে কন্ডিশন, ক নাম্বারটা দেখো ভালো করে, আমি একটু বুঝিয়ে দিই। ক নাম্বারটা হচ্ছে, দেখো কি বলা হচ্ছে, বস্তুদ্বয়ের ভর সমান হলে, মানে সংঘর্ষ স্থিতিস্থাপক, বাট বস্তুদ্বয়ের ভর যদি সমান হয়, তাহলে এম1 আর এম2 পরস্পর কি হবে, সেম হয়ে যাবে। তাহলে এম1 ইকুয়াল টু এম2 হবে। আচ্ছা, এখন এম1 আর এম1 এর পরিবর্তে আমরা এম2 অ্যাপ্লাই করতে পারি, বা এম2 এর পরিবর্তে কি অ্যাপ্লাই করবা, এম1 অ্যাপ্লাই করবা, যে কোনো একটা অ্যাপ্লাই করবা। হ্যাঁ, তো অ্যাপ্লাই করে দেখো 4.42 এই সমীকরণ থেকে দেখো ভি1 কত আসে, তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করো। এখানে কিন্তু শুধু রেজাল্টটা বলা আছে, কিন্তু তুমি ক্যালকুলেশন করে দেখো কি আসতেছে। বলো বলো, এখানে এম1 মাইনাস এম2, তো এম2 এর পরিবর্তে কি লিখবে, এম1। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। বলো, রেসপন্স জি করো। স্যার, এম1, শুনতে পাচ্ছি স্যার। এম1 মাইনাস এম1, এম2 এর স্যার পরিবর্তে কি এখানে লিখবো শূন্য আমরা, আছে স্যার। এম1। তাহলে এই টার্মটা শূন্য হয়ে যাবে, বাদ। এবারে দেখো এই ডান দিকে কি হচ্ছে, এম2 এর পরিবর্তে এম1 লিখো, বা এম2 রেখে দাও। এম1 এর পরিবর্তে যে কোনো একটা মান বসাতে হবে। তুমি যদি এম1 এর পরিবর্তে এম2 লিখো, সব জায়গায় কিন্তু এম2 লিখতে হবে এম1 এর পরিবর্তে। আর যদি এম2 এর পরিবর্তে এম1 লিখো, সব জায়গায় কিন্তু এম1 লিখতে হবে এম2 এর পরিবর্তে। ঠিক আছে, যে কোনো একটা মান অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে এম2 রেখে দিতে চাই,
তাহলে m2 ডিভাইডেড 2, প্রথমে আমরা কার মান বসিয়েছি m1 তাই না, m2 এর পরিবর্তে। তাহলে এখানে m2 এর পরিবর্তে m1 লিখবে, এখানে m1 লিখবে। তাহলে 2m1 ডিভাইডেড এখানে m1 প্লাস m1, তাহলে যোগ করলে কত হচ্ছে 2m1, ওই যে 2m1 নিচের 2 কাটাকাটি হয়ে ফাইনালি আমার কি তৈরি হচ্ছে, আর m2 m1 কাটাকাটি হয়ে কি হচ্ছে u2 থেকে যাচ্ছে। তাহলে দেখো এই যে v1 ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে u2। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা। v1 এর পরিবর্তে আমরা কি অ্যাপ্লাই করলাম, কি পেয়ে গেলাম, v1 সমান জি স্যার ক্লিয়ার। u2 পেয়ে গেলাম। একই ভাবে দ্বিতীয় যে সমীকরণটা আছে এই যে v2 এর যে সমীকরণ, সেখানেও কার মান অ্যাপ্লাই করবে, m1 এর পরিবর্তে m2 অ্যাপ্লাই করো, বা m2 এর পরিবর্তে m1 অ্যাপ্লাই করো, যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু। তো করলে দেখো এখানে ক্যালকুলেশন করলে তাহলে v2 u1 আসে স্যার। হ্যাঁ v1 ইকুয়াল টু u1 আসে। তাহলে এখান থেকে কি শিখছো বলো তো, আমাকে একটু বলো। এই যে আলোচনা থেকে আমরা কি শিখলাম, যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে কি হবে বলো। দেখ এখানে v1 সমান কি হচ্ছে বলো, v1 সমান কি হয়েছে, v1 সমান কি হয়েছে এখানে u2 কার বেগ বলো, রেসপন্স করো, u2 কার বেগ। তার প্রথম বস্তুর সংঘর্ষের পরের বেগ হয় না, ও না u2 স্যার v1 ইকুয়াল টু u2, প্রথমটা বলো, u2 কার বেগ ছিল, দ্বিতীয় বস্তুর আদি বেগ, দ্বিতীয় বস্তুর আদি বেগ স্যার। এই কথা বলতে এত সময় লাগে কেন, এত সময় লাগলে হবে। আর v2 ইকুয়াল টু কত u1, তো u1 টা কার বেগ, প্রথম বস্তুর আদি বেগ। তাহলে এখন দেখো তো v1 সমান u2 হয়ে যাচ্ছে আর v2 সমান u1 হয়ে যাচ্ছে। তার মানে কি, যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে এদের যে বেগ, এই বেগটা কি হয়েছে বলো, তাদের যে আদি বেগ, এই বেগটা কি বিনিময় করছে না, দেখো তো। জি স্যার। দেখো এই যে দুটি বস্তুর মধ্যে বেগ বিনিময় ঘটে, তার মানে কি, তার মানে সমান ভরের দুটি বস্তুর মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগটা হবে, সংঘর্ষের পরে মানে v1 প্রথম বস্তুর বেগ হবে দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হবে প্রথম বস্তুর আদি বেগের সমান। তার মানে কি, সংঘর্ষের পরে তারা বেগ কি করেছে, এরা বিনিময় করেছে। এখন এখান থেকে পরীক্ষায় উদ্ভাবনমূলক একটা প্রশ্ন হয়, দেখাও যে সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষের পর এরা বেগ বিনিময় করে। তাহলে এটার উত্তর কতটুকু লিখবে তোমরা বলো, 2 মার্কের প্রশ্ন এসেছে, তাহলে কতটুকু লিখবে। v1 আর v2 সূত্র দিয়ে স্যার ওখানে সমান ভরের ক্ষেত্রে v1 u2 এই প্রমাণটা বের করতে হবে। হ্যাঁ, তোমরা এত বড় আর ডিটেলস প্রমাণে যাবে না, তোমরা সরাসরি এই v1 এর এই সমীকরণটা মনে রাখতে হবে আর v2 এর এই সমীকরণটা মনে রাখতে হবে। তো তোমরা এখানে সেই সমীকরণটা লিখবে, লিখার পরে তোমরা কি বলবে যে দুটি বস্তুর ভর যেহেতু সমান, সুতরাং m1 ইকুয়াল টু m2 হবে। তাহলে m1 যেখানে m1 থাকবে সেখানে m2 অ্যাপ্লাই করতে পারো, আবার যেখানে m2 থাকবে সেখানে m1 অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, অ্যাপ্লাই করে এই যে তুমি এই সমীকরণটা পেয়ে যাবে, এই যে v1 ইকুয়াল টু u2 আর v2 ইকুয়াল টু u1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংঘর্ষের আগের বেগগুলো ছিল প্রথম বস্তুর u1, দ্বিতীয় বস্তুর u2, আর সংঘর্ষের পরের বেগটা আমরা দেখতে পাচ্ছি প্রথম বস্তুর বেগটা v1টা হয়ে যাচ্ছে সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর বেগের সমান হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ হয়ে যাচ্ছে সংঘর্ষের পরে যে বেগটা দ্বিতীয় বস্তুর বেগ v2, সেটা কি হয়ে যাচ্ছে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর যে আদি বেগ e1 তার সমান হয়ে যাচ্ছে। তার মানে এরা বেগ বিনিময় করেছে। এখন এখান থেকে প্রশ্ন কিন্তু হতে পারে যে ধরো বলা হলো যে তোমার 20 কেজি ভরের দুটি বস্তুর মাঝে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে শোনো। 20 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ সংঘটিত হলো। আচ্ছা, সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ এত হলে, মানে মানটা বলা থাকবে, এবং দ্বিতীয় বস্তুর বেগ এত হলে, ধরো প্রথম বস্তুর বেগ আমি বলে দিলাম 10 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় বস্তুর বেগ বলে দিলাম আমি ধরো 8 মিটার পার সেকেন্ড। এখন বলা হলো সংঘর্ষটা কিন্তু স্থিতিস্থাপক এবং দুটারই ভর কি বলা হয়েছে, সমান বলা হয়েছে, সমান ভরের, মানে 20 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো। সংঘর্ষের পূর্বে তাদের বেগ, একটার বললাম আমি 10 মিটার পার সেকেন্ড এবং আরেকটির বেগ বলা হলো 8 মিটার পার সেকেন্ড হলে সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে বলো।
স্যার 10 হবে স্যার 10। দ্বিতীয় বস্তুর বেগ হবে প্রথম বস্তুর আদি বেগের সমান। এই যে v2 জি ইকুয়াল স্যার টু 10 e1। স্যার। ভেরি সিম্পল বললেও তোমার এটা মনে রাখতে হবে, এটা না মনে রাখলে হবে না। এই থিওরি যদি না বুঝো তাহলে এগুলোর উত্তর তোমরা দিতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে? জি তাহলে স্যার। আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু শিখলাম। এখানে এক নাম্বার হচ্ছে যে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কিভাবে শেষ বেগ বের করতে পারি, সেটা এই সমীকরণটা দিয়ে বের করবো। এই যে উপরে যে সমীকরণ, এই সমীকরণটা দিয়ে বের করব আর এই সমীকরণটা দিয়ে বের করব। ওকে, এটা হচ্ছে সংঘর্ষের পরের বেগ যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক হয়। ঠিক আছে, আর আর যদি তোমার বলে সমান ভরে দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সেই ক্ষেত্রে তোমার তাদের যে বেগ হবে শেষ বেগ, সেই শেষ বেগটা কি হচ্ছে, তারা বেগ পরস্পর বিনিময় করছে। তাহলে সেটা আমি অঙ্ক দিয়েও বুঝালাম এবং থিওরি দিয়ে তোমাদের এই জিনিসগুলো বোঝানো হলো। তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। দ্বিতীয় যে পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টটা কি বলা হচ্ছে বলো? দ্বিতীয় পয়েন্টটা বলা হচ্ছে খ নাম্বার যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তু অর্থাৎ m2 ভরের বস্তুটি স্থির থাকলে u2 কত হবে বলো? m2 ভরে বস্তুটা স্থির ছিল, তাহলে u2 কত হবে? তাহলে স্থির থাকা মানে কি সংঘর্ষের পূর্বেই স্থির, তাহলে তার আদিবেগ কত হবে? 0 হয়ে যাবে। তো u2 কত হবে? 0 হবে। তোমরা কি বুঝতে পেরেছো? কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কি বসে আছো কেন বলো? এইগুলো কোত্থেকে এলো? আমাকে একটু রেসপন্স করো, বলে শোনাও। শোনাও। স্যার ওই V1 এর সূত্র থেকেই তো স্যার, U2 যদি 0 হয় তাহলে ওই ডান পাশের ইয়াটা স্যার 0 হয়ে যাবে, শুধু এই বাম পাশের ইয়েটাই থাকবে স্যার ওই হ্যাঁ, V1 তাহলে এর সূত্রে। মূল সমীকরণ কোনটা বলো? এই যে আমরা যে ক্ষেত্রগুলো স্টাডি করছি, এই ক্ষেত্রগুলো স্টাডি করার ক্ষেত্রে মূল কোন সূত্রটা ব্যবহৃত হচ্ছে? এই যে উপরে এটা 4.2 4.42 আর 4.43, এই যে দুইটা সমীকরণ আমরা পেয়েছি, এই দুইটা কিন্তু বারবার ব্যবহার করা হচ্ছে, খেয়াল করবে। সুতরাং এই দুইটা সমীকরণই হচ্ছে মূল। এই দুইটা সমীকরণ মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এই দুইটা সমীকরণ মুখস্থ রেখে তারপরে মানগুলো অ্যাপ্লাই করবে। মান অ্যাপ্লাই করলে যে তোমার কি হয়ে যাবে, সমান ভর হলে m1 আর m2 সমান ধরে নিবে। এটা অনেকগুলো ক্ষেত্র আছে, আমির হোসেনের বইতে দেখবে, তোমরা ওইগুলো একটু বাসে পড়ে নিবে, অনেকগুলো ক্ষেত্র আছে। তো আমরা এখানে আপাতত দুইটা ক্ষেত্রে দেখলাম যে তোমার ভর সমান হলে কি হবে, তারা বেগ বিনিময় করবে। আর আরেকটা হচ্ছে যে তোমার দ্বিতীয় বস্তুটা যদি স্থির থাকে তাহলে কি হবে। আবার প্রথম বস্তুটা যদি স্থির থাকে তাহলে কি বের করতে পারবে না? প্রথম বস্তু যদি স্থির থাকে সংঘর্ষের আগে, তাহলে E1 এর মান কত ধরবে? 0 ধরবে। তাহলে E1 এর মান 0 ধরে তোমার এখানে V1 V2 কত হয় সেগুলো বের করবে। অনেকগুলো ক্ষেত্র আছে, তোমরা এগুলো বাসে স্টাডি করবে। দেখো এই সমীকরণটা ক্লিয়ার হলে কিনা, এই যে V1 আর V2 যেটা আমরা বের করেছি এই সমীকরণ থেকে, সেটা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন এখান থেকে কি কি অঙ্ক হতে পারে বলো? ধরো তোমাকে দুইটা বস্তু ভর বলা আছে, দুইটা বস্তুই গতিশীল, দুইটা বস্তুরই আদিবেগ বলা আছে। ঠিক আছে, দুইটা বস্তুর ভর বলে দেওয়া থাকবে, অঙ্কের নিউমেরিক্যাল ভ্যালু গুলো বলে দেওয়া থাকবে, এবং দুইটা বস্তু কত বেগে গতিশীল, আদিবেগে গতিশীল, সেই বেগের মানগুলো ধরো বলা আছে। এখন বলা হলো যে সংঘর্ষের পরে প্রথম বস্তু ও দ্বিতীয় বস্তু এত বেগে গতিশীল হলে, তার মানে সংঘর্ষের পরেও দুইটা বস্তু গতিশীল এবং সেই দুইটা গতিশীল বস্তুর বেগের মানটা বলা আছে। শেষ যে সংঘর্ষের পরে যে শেষ বেগ V1 আর V2 এর মানটা বলা আছে। আচ্ছা, এখন যদি তোমাকে বের করতে বলা হয় যে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, সৃজনশীল প্রশ্ন এটা, তাহলে তোমরা কি বের করবে বলো? স্যার সংঘর্ষের পূর্বে এবং পরে গতিশক্তির যোগফল বের করতে হবে হ্যাঁ, স্যার। শুধু গতিশক্তি যদি সমান হয় হয়ে তাহলে যাবে। হবে। হ্যাঁ, মানে সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তিটা বের করে নিবে। বের করে নিয়ে যদি দেখো যে সমান এসছে, যদি সমান আসে তাহলে সেটা কি বলবে? তাহলে স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সংঘর্ষ। হবে। আর যদি সমান না হয় তাহলে সেটা কি হবে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। অঙ্ক খুব ইজি, অস্থিতিস্থাপক অঙ্ক সংঘর্ষ। একেবারে ইজি। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে ধরো বলা হলো যে দুটি বস্তু ভর বলা আছে, দুটা বস্তু কত বেগে গতিশীল সেই বেগটা বলা আছে, এরপরে এরা সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষে লিপ্ত হয়ে দুইটা বস্তু একত্রে থেকে গতিশীল হলো, মানে দুইটা বস্তু মিলিত থেকে গতিশীল হলো। ঠিক আছে, এখন এখানে গতে জি বের স্যার। করতে বলেছে যে মিলিত বেগটা কত, বের করা যাবে কিনা বলো তো? মিলিত বেগ বের করার জন্য আমরা কি করব বলো? স্যার ওই যে স্যার সংঘর্ষের পরে দুইটা বেগ আছে না, ওইটাকে একই বেগ ধরতে হবে স্যার। এই যে V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V ধরে নিবে, V1 ইকুয়াল টু V2 জি স্যার। ইকুয়াল টু V ধরবে। ঠিক আছে, তাহলে এবং এটা জি কোন স্যার। সূত্র থেকে বের করতে হবে? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে m1 e1 প্লাস জি m2 স্যার। u2 দ্যাট ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 হোল ইনটু V2 V, মানে V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু কি ধরে নিয়েছো? V ধরে নিয়েছো।
তাহলে ভি এর মানটা তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে গ নাম্বার, মানে গ এর প্রশ্ন 3 মার্কের জন্য। আর যদি 4 মার্কের জন্য চাই যে সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, সেটা তোমরা ওখান থেকে বের করে নিবে যে সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তিটা চেক করবে, ক্যালকুলেশন করবে। সংঘর্ষের আগের গতিশক্তি আর পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে আমরা বলে দিব যে সংঘর্ষটা স্থিতিস্থাপক, আর যদি সমান না হয় তাহলে সেটা হবে অস্থিতিস্থাপক। দেখো তাহলে আমরা অঙ্কের ধারণা, অঙ্ক আমরা করব না, আমরা অঙ্কের ধারণা দিচ্ছি, অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবে। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা। আর যদি সমান ভর বলা থাকে, এটা মনে রাখবে এইগুলো, হ্যাঁ। সমান ভর যদি না বলে, ধরো আলাদা আলাদা ভরই বলা হলো, দুটা বস্তু সামথিং বেগে গতিশীল, তো সে বেগের মানগুলো ধরো বলা আছে। এখন চেয়েছে যে তোমার সংঘর্ষের কি স্থিতিস্থাপক হলে সংঘর্ষের পরে বস্তু দুটির শেষ বেগ কত হবে, তখন সেটা কোনটা দিয়ে বের করবে বলো? এই যে 4.42 আর 4.43 এই দুইটা সমীকরণ দিয়ে। হ্যাঁ, 4.42 আর 4.43 এই দুটো সমীকরণ দিয়ে তোমাদের বের করতে হবে। এটা আজকের ক্লাস এইটুকু শেষ হলো। এখন তোমাদের আগের চ্যাপ্টার থেকে কোনো প্রবলেম থাকলে একটু আমাকে বলো, এখন কোনো সমস্যা আছে কিনা। যদি আমার পিডিএফ গুলো আমার কাছে নাই এই মুহূর্তে, আমি থাকলে বের করতে পারতাম। তো তারপরে তোমাদের ছোটখাটো কোনো সমস্যা থাকলে এটা আমাকে বলো। কি প্রবলেম নাই তোমাদের? তার মানে কি তোমরা সবাই পারছো, বাসায় পড়ে পড়ে বুঝতে পারছো নাকি? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? মিস্টার কামাল হাসান শুনতে পাচ্ছ? স্যার কথা স্যার একটু বাধা বাধা হচ্ছে স্যার। আচ্ছা, ওটা মনে হয় নেটওয়ার্কের সমস্যা, এই জন্য কথা বেঁধে বেঁধে যাচ্ছে। তোমরা কি এই যে লেখাগুলো